First of all, I am going to introduce Rashid Rahman. Rashid Rahman is the son of Rampur. He is a graduate of North South University. He started his political career at a very young age. He is well known for his great public speaking skill. He is very common face in talk shows or a keynote speaker of public meetings. In addition to his profound political career, he is an accomplished businessman too. Despite being such a busy person, he still takes part in social activities. He is one of the goodwill ambassadors of Bangladesh National Cadet Corps. Now I request Mr. Rashid Rahman to speak something to the cadets. আমি আশা করি আজকে সবাই ভালো আছেন। আমার আগে যারা বক্তব্য দিয়ে গেলেন তাদের বক্তব্যের পরে খুব বেশি কিছু বলার থাকে না, আমি ওই পেরিফেরিতেই থাকবো। প্রথমত আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস এবং আজকের অনুষ্ঠানের দুজন বিশেষ অতিথি জনাবা নাফিসা কামাল এবং ডক্টর ইরতেজা হাসান, তাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠিক একই সাথে আমার সামনে তোমরা যারা ক্যাডেটরা বসে আছো তোমাদের জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। নাফিসা তার বক্তব্যে একটা কথা বলতে ভুলে গেছেন। তার বাবা বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী বটে, সফল ব্যবসায়ী বটে, মেধাবী ছাত্র ছিলেন বটে, তবে তিনি একজন সার্থক পিতা, এটা বলতে ভুলে গেছে। কারণ একটা সময় ছিল যখন বাংলাদেশে ধরে নেওয়া হতো যে ছেলেরাই অর্জন করবে, ছেলেরাই সফল হবে এবং পুরুষদেরই নাম জাগ্রত হবে, জাজ্বল্যমান হবে, কিন্তু নারীরা থাকবে পশ্চাৎপদ অবস্থায়। সেই বাংলাদেশে তো এখন আমরা নাই। আমি মাঝে মধ্যে আমার বিভিন্ন বক্তৃতায় বলি যে 1971 সালের 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বক্তৃতার মধ্য দিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রান্তরে প্রান্তরে প্রত্যেক দামাল সন্তানদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ আনয়নের জন্য, সেই আহ্বান কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য ছিল না। আমরা অনেকে মাও সেতুংয়ের নাম জানি। মাও সেতুং চায়নার রাজনীতির পুরোধা একজন ব্যক্তি, কমিউনিজমের পুরোধা ব্যক্তিত্ব। তিনি তার একটা বক্তৃতা একদা বলেছিলেন যে চায়নার যে আসমান আমরা দেখতে পারি, নীল আকাশ, সেই অর্ধেকটা চৈনিক নরের আর চৈনিক নারীর, অর্থাৎ চায়নার পুরুষের এবং চায়নার। শুধুমাত্র তখনই চায়না সত্যিকারভাবে উন্নত হবে যখন আমরা নিশ্চিত করতে পারবো যে এই নীল আসমানের নিচে নারী এবং নর উভয়ই সমান তালে দেশ গড়ার, জাতি গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ একইভাবে বাংলার এই অসম্ভব উদার সুনীল আকাশ, নীল আসমান, তার নিচে দাঁড়িয়ে থেকে সমস্ত বাংলাদেশের ওই অর্ধেক আসমানের যে পুরুষ আর অর্ধেক নারী, তাদের সকলকে আহ্বান জানিয়েছিলেন যে একটা স্বপ্নে আমাদের বিশ্বাস করা দরকার, আর সেই স্বপ্নের নাম হচ্ছে বাংলাদেশ। আজ সেই বাংলাদেশ আমরা পেয়ে গেছি। ডক্টর ইরতেজা একটু আগে বক্তৃতা দিয়েছেন। আজকে আপনাকে আমাদের শুভেচ্ছা জানানোর কথা আপনার সাফল্যের জন্য, কিন্তু দেখা গেল আপনি আমারই গুণাগান গাইলেন। আমি খুব কৃতজ্ঞ, উনি আমার বড় ভাই, হাইলি অ্যাকমপ্লিশড, প্রচুর অর্জন জীবনে, সাহসী মানুষ, ঝুঁকি নিতে জানেন। ও আমি আরেকটা ঘটনা বলতে ভুলে গেল, অন্যায়ভাবে একটু বলি, আপনার অনুমতি দিলে। আমার বাবা 1991 সালে অনেক নির্বাচন তিনি জীবন করেছেন, বাট 91 সালের নির্বাচনটা খুব কঠিন একটা নির্বাচন ছিল এবং জনাব আফম মোস্তফা কামাল সাহেব আমার বড় চাচার খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি যখন জানতে পারলেন আমার বাবা নির্বাচন করছেন, তিনি এক ট্রাক মোটরসাইকেল নিয়ে রওনা হলেন আমাদের এলাকার উদ্দেশ্যে আমার বাবা নির্বাচন সহযোগিতা করবেন বলে। এটা অর্থ বৈভবের ব্যাপার না, এটা আসলে হৃদয়ের ব্যাপার।
এই ঘটনা আমি এই কারণে বলছি যে জীবনে আমরা যতই শিক্ষিত হই, যতই জ্ঞানী হই, যতই পারঙ্গম বা সক্ষম হই না কেন, হৃদয়ের যে প্রসারতা, হৃদয়ের যে গভীরতা এবং এর যে মানুষের জন্যে এই হৃদয়কে ব্যবহার করার যে শক্তি, এই শক্তিতে যদি আমরা শানিত না হই তাহলে দিনের শেষে দেখা যাবে যে একটা সময় বার্ধক্যে আমরা পতিত হয়েছি, বয়স হয়ে গেছে, আর বেশি কিছু করার নেই, নিজের জীবন নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট নই। সুতরাং সময়ে থাকতেই আমাদেরকে ওই চর্চায় নিজেকে লিপ্ত করতে হবে, যেখানে প্রতিনিয়ত আমরা একে অপরের কাজে আসতে পারি। ভাই বোনের জন্য করবে, বোন ভাইয়ের জন্য করবে, এবং এর মধ্য দিয়ে একটি শক্তিশালী জাতি গঠনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। আর আজকে ইর্তেজা ভাই এবং মাইডিয়া নাফিসা, তোমাদের দুইজনকে আমাদের ডিজি মহোদয় দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, বিএনসির কর্মকর্তারা নিয়ে এসেছেন। পিছনে একটা কারণ আছে। কারণটা সহজ সরল বাংলায় না বলে একটা গল্পের ছলে যদি বলার অনুমতি পাই আমি একটু বলতে চাই। তোমাদেরকে নিয়ে আসার কারণটা হচ্ছে তোমরা নিজেরা তো সফল, আরো সফল হবে এটাই আমরা কামনা করি, এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে তাই আমরা দেখব। এই গল্পে তাদের কথা একটু নিহিত আছে, এই জন্য বলি। তোমরা কি প্যান্ডোরাস বক্সের নাম শুনেছ? না শুনলে অসুবিধা নেই, শুনেছ? তোমরা আরব্য রজনী, ঠাকুরমার ঝুলি, রূপকথা এসব জিনিস তো কিছু পড়েছ, টিভিতে মাঝে মাঝে আলিফ লায়লা দেখানো হয়। হ্যাঁ, তো আজ থেকে বহু হাজারো বছর আগে গ্রিক সভ্যতায় এই ধরনের গল্প কাহিনী যখন লেখা হতো, সেটাকে আজকের আধুনিক দিনে বলা হয় গ্রিক মিথোলজি। অর্থাৎ গ্রিকরা হাজার বছর আগে বিশ্বাস করতেন যে বহু দেবতা আছে, দেবী আছে, এবং তাদের দেবতার রাজার নাম ছিল জুস, যিনি অলিম্পাস নামে একটি পাহাড়ের উপরে থাকতেন। তো এমনই একটি গল্প যে বহু বছর আগে দেবতাদের রাজা জুস বসে আছেন, অন্য সব দেবতা দেবীরা এসেছেন, এসে বলছেন রাজা আমাদের তার ভালো লাগে না। বলে কেন? বলে আর কত আমরা নিজেদেরকে নিজেরা নিয়ে খেলি, আর এই মাউন্ট অলিম্পাস, এই পাহাড়ের উপরে অলিম্পাসের থেকে যাওয়ার আর কোনো জায়গা নেই, আমরা বিনোদনের অভাবে ভুগছি। তো তখন দেবতাদের রাজা জুস বললেন যে ঠিক আছে, আমি এই বিনোদনের যে অভাব, তোমাদের চিত্তকে সত্যিকার অর্থে বিনোদিত করার জন্য আমি একটা মানুষ বানালাম, একটা মেয়ে, তোমাদের মতো খুব সুন্দর নিষ্পাপ। সেই মেয়েটার নাম তিনি রাখলেন প্যান্ডোরা, এবং এই প্যান্ডোরাকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিলেন। প্যান্ডোরা নদীর পাড় দিয়ে হাঁটে, গান গায়, ফুল পোড়ায়, ফল খায়, কখনো একাকিত্বের কারণে কান্নাকাটি করে, এবং দেবতারা এ দেখে বিনোদিত হয়। কিন্তু একদিন দেখা গেল যে প্যান্ডোরা আর গান গায় না, সে আর হাসেও না, ফুলও পোড়ায় না, ফলও খায় না, বড্ড বিষণ্ণ দুঃখিত চিত্তে সে বসে আছে। এবং দেবতাদের রাজা জুস তাকে প্রশ্ন করলো, মা প্যান্ডোরা, তুমি দুঃখিত কেন? তোমার ওই উচ্ছলতা কোথায়? তুমি যে উজ্জীবিত ছিলে সেই চিত্ত কেন হারিয়ে গেছে? প্যান্ডোরা বলল যে দেখেন, আমারও তো আপনাদের মতো একই অবস্থা, আমি আর একা একা কত খেলি, একা একা কত গান গাই, আমিও বিনোদিত বোধ করতে পারছি। তো দেবতারাজ জিউস তখন বললেন যে ঠিক আছে, আজ থেকে তোমার এই একাকিত্ব আমি দূর করব। এবং তার দেবতাদের সভায় একজন দেবতা ছিল যার নাম হচ্ছে প্রমেথিউস, যিনি মানব জাতির হাতে আগুন নামে উপহার তুলে দিয়েছিলেন, যে আগুনকে ব্যবহার করে লোহাকে নিয়ন্ত্রণ করা, তামাকে নিয়ন্ত্রণ করা, আধুনিক যন্ত্র তৈরি করার যে ধারণা তাকে আমরা আয়ত্ত করলাম। সেই প্রমেথিউসের ছোট ভাইয়ের সাথে প্যান্ডোরার বিয়ে হল। প্যান্ডোরা খুব খুশি, অবশেষে সাথী পেল, এখন দুজনের সাথে গল্প করবে, ঘুরবে ফিরবে। তো এই বিয়ের দিনে দেবতাদের রাজা জুস তাকে এসে একটি বাক্স উপহার দিলেন, খুব সুন্দর, এবং সাথে একটি চাল। তো প্যান্ডোরা খুশিতে আত্মহারা এবং জিজ্ঞাসা করে বসলো, হে দেবতারাজ, এই বাক্সর মাঝে কি আছে? তিনি বললেন যে মা, এই বাক্সটি তোমার জন্য উপহার, এই চাবিও বটে, তবে এই বাক্সের মাঝে কি আছে তা তুমি কোনোদিন দেখার চেষ্টা করবে না, তুমি আমাকে কথা দাও যে এই বাক্স তুমি খুলবে।
তো প্যান্ডোরা স্বাভাবিকভাবেই দেবতারা আজকে বললো আপনি যা বলবেন তাই, এই বাক্স আমি সাজিয়ে রাখবো কিন্তু বাক্স আমি খুলবো না। তো প্রতিদিন প্যান্ডোরা এই বাক্সের দিকে তাকায় আর চিন্তা করে খুলবো খুলবো না, খুলবো কি খুলবো না। এই যে চিন্তা, এটাকে সভ্য ভাষায় আমরা বলতে পারি কৌতূহল, অর্থাৎ কিউরিওসিটি। আমরা যাতে বেশি না বলা হবে তাতে কি আছে তা আমার দেখার যে ইচ্ছা জাগ্রত হয়, আমি জানতে চাই যে এর ভিতরে কি আছে, কিউরিওসিটি। এটা মনুষ্য সম্প্রদায়, আমরা মানুষদের অন্যতম প্রথম একটি প্রবৃত্তিগত, অর্থাৎ দয়ালু হওয়ার আগে, সাহসী হওয়ার আগে, জ্ঞানী হওয়ার আগে, শিক্ষিত হওয়ার আগে, এমনকি ক্ষুধা নিবারণ করারও আগে কৌতূহল তার স্থান করে নেয় প্রাকৃতিক ভাবে। যেরকম 2 দিন 3 দিন 4 দিন প্যান্ডোরা বাক্স খুলতে চায় কিন্তু খুলে না। 5ম দিনে প্যান্ডোরা হলো পরাস্ত তার কৌতূহলের কাছে এবং সে চাবি দিয়ে বাক্স খুলল। খোলা মাত্র বিশাল বিশাল সব দৈত্য, কোন দৈত্যের বুকে লেখা হত্যা, কোন দৈত্যের বুকে লেখা জিঘাংসা, কোন দৈত্যের বুকে লেখা দারিদ্র, কারো বুকে লেখা অসুখ, লিপ্সা, হিংসা, পরশ্রী কাতরতা, যত খারাপ ব্যাপার। তো প্যান্ডোরা যখন ভয় পেয়ে গেল যে এত বড় বড় দানব বেরোচ্ছে, তখন সে বাক্সটা বন্ধ করতে গেল। ততক্ষণে পৃথিবীর যত খারাপ গুণের দৈত্য আছে সবাই মুক্ত। তো হঠাৎ করে ছোট্ট একটা পরী, তোমাদের মতো সুন্দর, টুকটুক করে বাক্সটা দিয়ে বেরোচ্ছে। প্যান্ডোরাকে বলছে যে প্যান্ডোরা, তোমার দোহাই লাগে তুমি বাক্স বন্ধ করো না। প্যান্ডোরা বলছে না, এত বড় বড় দৈত্য বাইরে গেছে, আমি আর বাক্স খোলা রাখবো না, আমাকে জিউস মানা করছে, আমাকে লাগিয়ে দেবো। বলছে দেখো, যাদের বের হওয়ার তারা তো বের হয়ে গেছে, এখন তুমি যদি আমাদেরকে বের না হতে দাও, আমাকে বের না হতে দাও, তাহলে পৃথিবীর মানুষ আর বাঁচতে পারবে না। প্যান্ডোরা বলতেছে হত্যা, জিজ্ঞাসা, লোভ, লালসা, লিপ্সা, তার তুলনায় তুমি তো ছোট একটা পরিমাত্র। তোমার এমন কি গুণ যে তোমার উপরে ভর করে মানুষ বাঁচবে? ওই পরীটা বললো নামেই আমার পরিচয়। ওই পরীটার গলায় লেখা ছিল আশা, অর্থাৎ আমরা আশার উপরে নির্ভর করেই কিন্তু দারিদ্রের সাথে যুদ্ধ করি। আশার উপরে নির্ভর করে আমরা অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যাই, সুস্থ হওয়ার চেষ্টা করি। এবং এই আশার উপর নির্ভর করেই কিন্তু 1971 সালে পশ্চিমা পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছি। আশা ছিল যে আমরা জয়ী হব, সত্যিকার অর্থে জয়ী হয়েছি। এবং এই একই আশাকে পুঁজি করে আমাদের বাবা মারা আমাদেরকে লেখাপড়া শেখান যে একদিন আমরা উন্নত হব, সক্ষম হব, নিজেদের জীবনে যেমন সুখ আনয়ন করব। তারা বিশ্বাস করেন, আশা করেন হয়তোবা তাদের জীবনের দুঃখ আমরা সকলে দূর করব। এই গল্পটার মর্মার্থ হচ্ছে ওই যে আশা নামীয় যে তোমরা যারা আমাদের সামনে উপস্থিত আছো, তোমরা সকলে আমাদের জন্য সেই আশা। তোমাদের কেন্দ্র করেই আমাদের এগিয়ে যাওয়া। এবং আজকে নাফিসা কামাল, ডক্টর ইফতেজা হাসান, তাদের উপস্থিতি, পূর্ববর্তী সময়ে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আগামী দিনে আরো অনেক প্রতিষ্ঠা ব্যক্তিরা এখানে আসবেন। একটি মাত্র কারণ, তোমরাই যদি আমাদের আশা হও, তাহলে তোমাদের মাঝে আমাদের দায়িত্ব আরেকটি আশার মশাল জেলে দেওয়া, যে আশার মধ্যে তোমরাই পারবে সত্যিকার সোনালী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। আমার খুব বেশি কিছু দেওয়ার নেই, যেখানেই যাবে প্যান্ডোরার গল্প সবাইকে বলবে। এবং আমি এর আগে স্যার বলছিলাম, কিছু কথা বারবার চলে আসে। একটা কথাই আছে যে একা একা কথা বললে মানুষ বলে ও পাগল, সে প্রলাপ করছে। যখন দুজন মানুষ কথা বলে তখন তাকে বলা হয় কথোপকথন, আলাপচারিতায় ব্যস্ত। আর একই বিষয়ে যখন 3 জন মিলে কথা বলে তখন তা বিপ্লবে রূপান্তরিত হয়। প্যান্ডোরার গল্প আমাদের ইতিকথা, আমাদের প্রচেষ্টা, আমাদের স্বপ্নগুলো যাতে সত্যিকার অর্থে একক কোনো ব্যক্তির গোলাপ বকায় সীমিত না থাকে, অথবা 2 জন ব্যক্তির আলাপচারিতায় সীমাবদ্ধ না থাকে। সত্যিকার অর্থে যাতে 3 জন, 4 জন, 5 জন, 6 জন করে একটি অনন্য বিপ্লবে রূপান্তরিত হয়, যে বিপ্লবের মধ্য দিয়ে চোখ বন্ধ করে অতি সহজে যে সুন্দরকে আমরা দেখতে পারি, সেই সুন্দর যাতে আমাদের জীবনে বাস্তবায়িত হয়। তোমরা
ফুল দিয়ে বরণ করেছ আমাদেরকে। শুধু বলতে চাই, বহুদিন আগে একবার ইটালিতে গিয়েছি, একটা জঙ্গল তুল্য জায়গার পাশ দিয়ে যাচ্ছিলাম। অরণ্য দেখতে সুন্দর, জঙ্গল দেখতে সুন্দর, জঙ্গল দেখতে হিংস্র নিষ্ঠুর। অরণ্যের মাঝে হৃদয়বান বা হৃদয়বতী হওয়ার কিছু ছোঁয়া থেকে যায়, কিন্তু ওই অসুন্দর জঙ্গলের মাঝে আমি দেখলাম বিশাল আকৃতির লাল একটা গোলাপ বড্ড অযত্নে ফুটে আছে। এবং এই যে একটা ইমপারফেক্ট অসুন্দর চিত্র, তার মাঝে সবচেয়ে পারফেক্ট ছবিটা ছিল ওই গোলাপটা। এই কথাটা আমি বলে আমার বক্তব্য শেষ করতে চাই এই কারণে, আমি জানি বাংলাদেশে এখনো অনেক দরিদ্র মানুষ আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করে আর ৫-৬ বছরের ভিতরে বাংলাদেশের কেউই আর দারিদ্র সীমার নিচে থাকবেন না। এই বর্তমান দারিদ্র আর্থসামাজিক বৈপরীত্যের মাঝে ওই ফুটে থাকা অসম্ভব সুন্দর গোলাপ ফুল আমার, আপনার, আমাদের সকলের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট ক্যাডেট। হৃদয়ের অন্তঃস্থল থেকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সকলকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আজকে আপনারা আমার কারণে হোক বা যে কারণে হোক জনাব নাফিসা কামাল এবং ডক্টর ইফতেখার হাসানকে নিয়ে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে এবং বিশ্বাস একটি অস্ত্রের মতো, এর পরিচর্যা করবে, একে শানিত রাখবে, সবসময় চকচকে অবস্থায়। বিশ্বাস থেকে স্বপ্ন তৈরি হয়, স্বপ্ন থেকে সুন্দর বাস্তবতা তৈরি হয়। তোমাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।